10 অক্টোবর ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রথম ধাপ গাজায় কার্যকরের পর শত্রুপক্ষের সব অঙ্ক পাল্টে যায়। আত্মায় কাঁপন ধরিয়ে দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। 2 বছরের বেশি সময়ে শত শত টন বোমা বর্ষণ আর বুলেটে ছিন্ন ভিন্ন গাজা থেকে হামাসের নাম নিশানা মুছে ফেলার খুশিতে থাকা ইসরায়েল ও তাদের দোসর রাষ্ট্রের ঘুম হারাম করার চিত্র ধীরে ধীরে ফুটে ওঠে। গাজার মোড়ে মোড়ে সশস্ত্র অবস্থান নিয়ে শক্তির জানান দেয় হামাসের অকুতভয় যোদ্ধারা, যেন এক একজন আবির্ভূত হয়েছেন হাওয়া থেকে মাটি ফুঁড়ে। এমন অবস্থায় দিনকে দিন হামাস বিরোধী হুমকির তেজ বাড়াচ্ছেন ইসরায়েলের পরম মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মেটাতে চান কাঁটা দিয়ে কাঁটা তোলার খায়েশ। হামাস নির্মূলের উস্কানিতে পা দেবে কি মুসলিম বিশ্ব? চরম জটিলের পরিস্থিতি সামাল দিতে পারবে কি হামাস? যুক্তরাষ্ট্রের নির্দেশনা মেনে অস্ত্র না ছাড়লে হামাসের বিরুদ্ধে জোরালো, চরম আর ভয়াবহ ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, গাজা থেকে হামাসকে সম্পূর্ণ নির্মূলের জন্য সামরিক অভিযানে সহায়তা দিতে মধ্যপ্রাচ্যের অনেক বন্ধুরাষ্ট্রই প্রস্তুত আছে। কোনো দেশের নাম উল্লেখ না করলেও ভূয়সী প্রশংসা করেছেন ইন্দোনেশিয়ার। গত 13 অক্টোবর মিশরে অনুষ্ঠিত আরব নেতাদের বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তের সাথে ট্রাম্পের পারিবারিক ব্যবসা নিয়ে ঘনিষ্ঠ কথোপকথন সে সময় আলোচনার জন্ম দেয়। সার্বিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে আরব রাষ্ট্রগুলোর হামাস বিরোধী সম্ভাব্য জোটে ইন্দোনেশিয়ার অংশগ্রহণ থাকতে পারে। যদিও গাজা পুনর্গঠন প্রক্রিয়ায় শান্তিরক্ষী পাঠাতে রাজি হলেও হামাসের বিরুদ্ধে অস্ত্র ধরার আশ্বাস দেয়নি কোনো আরব রাষ্ট্র। এমন অবস্থায় হামাস লড়ছে কঠিন এক বাস্তবতার বিরুদ্ধে। গাজা যুদ্ধে ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের কৌশলের কাছে নতি স্বীকার করে অস্ত্র সমর্পণ আর হামাসের শীর্ষ নেতারা নির্বাসনে গেলে সংগঠনটি অস্তিত্ব সংকটে পড়া দিবালোকের মতো স্পষ্ট। এমন জটিল পরিস্থিতিতে হামাসকে লড়তে হচ্ছে স্থানীয় একাধিক সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধেও। সুযোগ সন্ধানী গোষ্ঠীগুলোর প্রধান পৃষ্ঠপোষক স্বাধীন ফিলিস্তিনের দাবিকে ভয়ঙ্কর দুঃস্বপ্নে পাল্টে দেয়া ইসরায়েল। এখানেই শেষ নয়, শাবাবের মতো কোনো গোষ্ঠীকে পরোক্ষ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। সুযোগ সন্ধানী গোষ্ঠীগুলোকে এতদিন গোপনে অর্থ আর অস্ত্র সহায়তা দিলেও হামাস দমনের লক্ষ্য বাস্তবায়নে ইদানিং প্রকাশ্যে এদের ব্যবহারের কথা বলতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন। খোলাখুলি বলতে গেলে প্রেসিডেন্ট ট্রাম্পের ঐতিহাসিক গাজা যুদ্ধবিরতি চুক্তির 1 সপ্তাহে যে অগ্রগতি দেখছি তা প্রত্যাশার থেকেও বেশি। খুব কঠিন সময় পার করতে হচ্ছে। একদিকে খুনি সন্ত্রাসী গোষ্ঠী নিরপরাধ মানুষদের হত্যা করছে, অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী ব্যস্ত আত্মরক্ষায়। এই দুইয়ের মাঝে পড়ে মাসুল দেয়া নিরস্ত্র ফিলিস্তিনিদের জন্য সেনা তত্ত্বাবধানের চিকিৎসা কেন্দ্র খোলার ব্যবস্থা করে চমৎকার কাজ করেছে ইসরায়েল। এজন্য ইসরায়েলি বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। এদিকে গাজা যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েলি বাহিনী শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করলেও সামগ্রিক অর্জন প্রত্যাশা ছাড়ানোর দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসরায়েল সফরে গিয়ে সদ্যমুক্ত জিম্মি ও তাদের স্বজনদের সাথে দেখা করেছেন তিনি। অবশ্য এই সফরে ফিলিস্তিনিদের অবর্ণনীয় ক্ষয়ক্ষতি আর প্রাণহানিতে নজর দেওয়ার পরিবর্তে ইসরায়েলের প্রতি স্তুতি বাক্য ফুলঝুরি বিলিয়েছেন ভ্যান্স। সাথে ছিলেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ। মূলত ইসরায়েলের স্বার্থ অক্ষুণ্ণ রেখে গাজা যুদ্ধবিরতি বাস্তবায়নের পেছনের কারিগর এই কুশনার। তাদের এই সফরের সময় তেল আবিবে মার্কিন দূতাবাসের বাইরে মিছিল করেছেন গাজায় জিম্মিদের স্বজনরা। অবশিষ্ট লাশ ফিরিয়ে আনার পাশাপাশি চুক্তির শর্ত বাস্তবায়নের মাধ্যমে যুদ্ধবিরতি অটুট রাখার নিশ্চয়তা চেয়েছেন তারা। এদিকে রেড ক্রসের মাধ্যমে 2 জিম্মির লাশ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস। যুদ্ধবিরতি চুক্তির প্রথম দফার শর্ত মেনে 28 জিম্মির মরদেহের মধ্যে মঙ্গলবার পর্যন্ত অন্তত 15টি হস্তান্তর করল হামাস। মেহরাব হোসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরমাণু আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যারা আলোচনার নামে বারবার নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেয় তাদের সাথে আর কোনো আলোচনা নয় বলে জানান তিনি। হুঁশিয়ারি দিয়ে খামেনি বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচির ওপর হস্তক্ষেপের কোনো অধিকার নেই যুক্তরাষ্ট্রের। আর কোন দেশ পরমাণু শক্তিধর হবে, কোন দেশ হবে না, এটি নিয়ে ট্রাম্পের মাথা ঘামানোর কিছু নেই বলেও জানান আয়াতুল্লাহ আলী খামেনি।
মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেন। কোন দেশে পারমাণবিক শিল্প থাকবে আর কোন দেশে থাকবে না এ বিষয়ে তার হস্তক্ষেপ করা উচিত না। ইরানের পারমাণবিক ক্ষমতা এবং পারমাণবিক শিল্প আছে কিনা তার সাথে যুক্তরাষ্ট্রের কি সম্পর্ক, এই বিষয়ে হস্তক্ষেপ একটি অবৈধ এবং অনুচিত কাজ। এর আগে বোমা মেরে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ফাঁকা বুলি এবং হাস্যকর আচরণের মাধ্যমে ইসরায়েলকে আশাবাদী করতে চান। এসব আশারে গল্পে পাত্তা দেয় না ইরান। ট্রাম্পকে পরমাণু স্থাপনা ধ্বংস নিয়ে স্বপ্ন দেখা অব্যাহত রাখতে বলেন ইরানের সর্বোচ্চ নেতা। ট্রাম্প গর্ব করে বলেন, ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করেছেন। এ ধরনের স্বপ্ন দেখছেন। আমি মনে করি তিনি এভাবেই স্বপ্ন দেখা অব্যাহত রাখুন। গাজায় হত্যাযজ্ঞ এবং ইসরায়েলের আগ্রাসী আচরণের জন্য মার্কিন প্রেসিডেন্টকে দায়ী করে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করছেন মার্কিন প্রেসিডেন্ট। এই হত্যাযজ্ঞের জন্য যুক্তরাষ্ট্র সমান অপরাধী। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইউরোপে ঢুকতে গেলেই গ্রেফতার হবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন আশঙ্কার মাঝেই আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়ারেন্ট মাথায় নিয়ে হাঙ্গেরি সফরের পরিকল্পনা করেছেন তিনি। দেশটির রাজধানী বুদাপেস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন পুতিন। ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে দুই বিশ্বনেতার আসন্ন সম্মেলন আন্তর্জাতিক অঙ্গনে তুলছে নানামুখী গুঞ্জন ও আলোচনার সমালোচনার ঝড়। সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে, আইসিসির সদস্য রাষ্ট্রগুলোর আকাশসীমা পেরিয়ে কিভাবে পুতিন পা রাখবেন ইউরোপের মাটিতে? যুদ্ধাপরাধী হিসাবে ঘোষিত রুশ প্রেসিডেন্টকে গ্রেফতার করার দুঃসাহস কি দেখাবে কোনো দেশ? 2002 সালে রোম স্ট্যাটিউট চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও ওয়ার ক্রাইমের মতো গুরুতর অপরাধের বিচার করা প্রতিষ্ঠানটির কাজ। অভিযুক্ত কোনো ব্যক্তি আইসিসির সদস্য রাষ্ট্রে প্রবেশ করলে তাকে গ্রেফতার করে আদালতের হাতে তুলে দিতে বাধ্য সেই দেশ। 2023 সালে ইউক্রেনীয় শিশুদের অবৈধভাবে রাশিয়ায় সরানোর অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। সেই হিসেবে হাঙ্গেরিতে প্রবেশের আগেই পুতিনের আটক হওয়ার কথা, কিন্তু সেরকম কিছু ঘটা প্রায় অসম্ভব একটি বিষয়। রাশিয়া থেকে সরাসরি পশ্চিম ইউরোপে যাওয়ার সব রুট আইসিসি সদস্য দেশ দিয়ে ঘেরা। বাল্টিক অঞ্চল, পোল্যান্ড ও স্লোভাকিয়া নিয়ম অনুসারে এসব রাষ্ট্র পুতিনকে গ্রেফতার করতে বাধ্য। এমন পরিস্থিতিতে পুতিনের জন্য নিরাপদ আশ্রয় হয়ে উঠছে ভিক্টর অরবানের নেতৃত্বাধীন দেশ হাঙ্গেরি। এর আগে রাষ্ট্রনেতা অরবান ঘোষণা দিয়েছিলেন, হাঙ্গেরি আর বিদেশি আদালতের নির্দেশ মানবে না। ফলে গ্রেফতার নয়, বরং কোন পথে ভ্রমণ করলে নিরাপদ হবে সেটাই এখন পুতিনের সবচেয়ে বড় মাথাব্যথা। প্রধান বাধা হল ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমায় রুশ বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছিল তার একটি ছিল ইইউর আকাশসীমা অতিক্রম করা বা ইইউ দেশগুলোতে যাতায়াত করতে পারবে না রুশ বিমান। বুদাপেস্ট হাঙ্গেরিতে পৌঁছতে হলে পুতিনের বিমানটিকে ইউরোপীয় ইউনিয়নের উপর দিয়েই যেতে হবে, হয় পোল্যান্ড ও স্লোভাকিয়া, নয়তো কৃষ্ণসাগর অতিক্রম করে রোমানিয়ার দিক দিয়ে। হাঙ্গেরিতে বৈঠকের পরিকল্পনা থাকলে ইইউ স্তরে বা সংশ্লিষ্ট দেশগুলোকে সিদ্ধান্ত নিতে হবে তারা পুতিনের ফ্লাইটটিকে অনুমতি দেবে কিনা। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ইউরোপের বড় একটি অংশের আকাশসীমা এড়িয়ে গিয়েছিলেন আইসিসি ঘোষিত আরেক ওয়ার ক্রিমিনাল বেনিয়ামিন নেতানিয়াহু। একই কৌশল অবলম্বন করতে পারেন পুতিন। রাশিয়ার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখা দেশ তুরস্ক আইসিসির সদস্য না, তাই সেখান থেকে গ্রিস ও বলকান অঞ্চলের উপর দিয়ে বুদাপেস্টে যাওয়া বাস্তবসম্মত বিকল্প হবে এমন ধারণা বিশ্লেষকদের। 2023 সালের পর থেকে অনেকাংশেই সীমিত হয়ে গেছে রুশ প্রেসিডেন্টের বিদেশ সফর। কিছু বন্ধু রাষ্ট্রের বাইরে ট্রাম্পের আমন্ত্রণে আলাস্কা গিয়েছিলেন তিনি। পুতিনকে কিছুতেই ঠেকানো যাবে না। আসন্ন হাঙ্গেরি সফরে যেন সে কথারই প্রমাণ দেবেন ক্ষমতাধর এই নেতা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে যেখানে তাদের ওপর হামলা হলে যুক্তরাষ্ট্র তার নিজের ওপর হামলা বলে বিবেচনা করবে। এই চুক্তিটি অনেকটাই গত মাসে কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা একটি চুক্তির মতো, যেখানে বলা হয় কাতারের ওপর যে কোনো আক্রমণ আমেরিকার ওপর আক্রমণ বলে বিবেচিত হবে। এর বিপরীতে প্রয়োজনে সামরিক পদক্ষেপও নেবে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ আশা করছে আগামী মাসে যুবরাজ মোহাম্মদ বিন সালমান হোয়াইট হাউস সফরের সময় এই চুক্তিটি চূড়ান্ত হবে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সম্ভাব্য এই চুক্তিটি হবে বিশাল এবং এতে দুই দেশের মধ্যে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে। এ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ফিনান্সিয়াল টাইমসকে বলেন, যুবরাজের সফরের সময় কিছু স্বাক্ষর করার আলোচনা আছে, তবে তার বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সৌদি আরবের সঙ্গে মিলেমিশে কাজ করে সংঘাত সমাধান, আঞ্চলিক সংহতি বৃদ্ধি ও সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাবে। ফিনান্সিয়াল টাইমস জানায়, দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে চাইছে সৌদি আরব। এ নিয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে তারা এমন একটি চুক্তি করার চেষ্টা করছিল যার মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণও যুক্ত ছিল। কিন্তু 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণ এবং গাজা যুদ্ধের কারণে সেই পরিকল্পনা ব্যাহত হয়। এ যাত্রায় এই চুক্তির বিনিময়ে সৌদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি রাখবে কিনা তা এক বড় প্রশ্ন, কারণ গাজা গণহত্যা ও কাতারে ইসরায়েলের নজিরবিহীন হামলা অনেক সমীকরণ পাল্টে দিয়েছে। এরই মাঝে ইসরায়েলকে গাজায় গণহত্যার দায়ে অভিযুক্ত করে সৌদি যুবরাজ নানা সময় স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে সৌদি আরব কেবল তখনই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে যখন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। যদিও শিগগিরই ইসরায়েলের সাথে অনেক আরব দেশ সম্পর্ক স্বাভাবিক করবে বলে আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুল আলোচিত আব্রাহাম চুক্তি বা আব্রাহাম অ্যাকর্ডের আওতায় এসব বাস্তবায়িত হবে। সৌদি আরব এই চুক্তিতে যোগ দেবে বলে আশাবাদ জানিয়েছেন ট্রাম্প। সব মিলিয়ে আগামী মাসে মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরে অনেক কিছুই দেখার আছে। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতাদের মধ্যে অন্যতম। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় হোয়াইট হাউস সৌদি আরবের সঙ্গে $142 বিলিয়ন অস্ত্র চুক্তি ঘোষণা করে, যা 2024 সালের সৌদি প্রতিরক্ষা বাজেটের দ্বিগুণ। হোয়াইট হাউস জানিয়েছিল এটি ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি। এছাড়া মার্কিন বাজারে বিপুল বিনিয়োগেরও প্রতিশ্রুতি দিয়ে রেখেছে রিয়াদ। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের কাছে সোনার ডিম পাড়া হাঁস সৌদি আরব। এ অবস্থায় ট্রাম্প সৌদির ওপর হামলা নিজ দেশের ওপর হামলা গণ্য করা হবে এমন চুক্তি করতেই পারেন। এমন ভাবনা মোটেই অমূলক নয়। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইউক্রেনকে শক্তিশালী টমাহক মিসাইল দেবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মাথায় বাজ পড়ল। উল্টো শুক্রবার হোয়াইট হাউসের বৈঠকে ইউক্রেন প্রেসিডেন্টকে যুদ্ধ বন্ধের জন্য তাগিদ দিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু হঠাৎ কি কারণে মিসাইল দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলেন ডোনাল্ড ট্রাম্প? এর আগে ফোনালাপে এই অস্ত্র ইউক্রেনে সরবরাহ করতে ট্রাম্পকে মানা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হুমকি দেন এতে যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সম্পর্কের অবনতি হবে। বিশ্লেষকরা মনে করছেন, পুতিনের হুমকিতে ভয়ে নিজের পূর্ব সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। গাজায় যুদ্ধবিরতির পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মনোযোগী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই হোয়াইট হাউসে বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে দূরপাল্লার টমাহক মিসাইল চান ইউক্রেনের প্রেসিডেন্ট। এর বিনিময়ে ইউক্রেনে মার্কিন ড্রোন উৎপাদনের প্রস্তাব দেন জেলেনস্কি। কিন্তু উল্টো বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে রাশিয়ার সাথে চুক্তি করতে ইউক্রেন প্রেসিডেন্টকে আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, এই ধরনের অস্ত্র ইউক্রেনে সরবরাহ করলে রাশিয়া সেটিকে উস্কানি হিসেবে দেখবে। এর ফলে যুদ্ধের ভয়াবহতা আরও বাড়ার শঙ্কাও করেন তিনি। তবে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে 2.5 ঘন্টা ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপে টমাহক মিসাইল নিয়ে ট্রাম্পকে হুমকি দেন রুশ প্রেসিডেন্ট। বলেন, এটি সরবরাহ করলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি যুদ্ধের মীমাংসায় আলোচনার ইঙ্গিত দেন। হাঙ্গেরিতে একটি বৈঠকের প্রস্তাবনাও ওঠে। সেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শেষ টানতে আলোচনায় বসবেন দুই শীর্ষ নেতা। তবে আবারও অনুপস্থিত থাকবেন ইউক্রেন প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক সম্পর্ক ঠিক রাখতে শেষ পর্যন্ত রুশ প্রেসিডেন্টের শর্ত মেনে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে যাচ্ছে। গত বুধবার এমনটাই দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার কাছ থেকে তেল না কেনার ব্যাপারে নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছেন। তেল কেনার প্রক্রিয়াটি শিগগিরই শেষ করবে ভারত। তবে ট্রাম্পের এই দাবি এবার সরাসরি নাকচ করে দিল ভারত। ট্রাম্পের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে দেশটি। নয়াদিল্লি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার আশ্বাস দেওয়ার প্রশ্নই ওঠে না। 16 অক্টোবর নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে কোনো কথাই হয়নি। আমরা ইতিমধ্যে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছি। আবারও স্পষ্টভাবে বলতে চাই, গতকাল এ নিয়ে দুই নেতার মধ্যে কোনো ফোন আলাপ হয়নি। ভারতের জ্বালানি নীতির সিদ্ধান্ত সর্বদা জনগণের স্বার্থের ভিত্তিতে নেওয়া হয়। দেশের জন্য স্থিতিশীল জ্বালানি মূল্য এবং সরবরাহ নিশ্চিত করাই ভারতের প্রধান লক্ষ্য। ভারত তার জ্বালানির উৎস বহুমুখী করতে কাজ করছে এবং বাজার পরিস্থিতি অনুযায়ী ক্রয়ের সিদ্ধান্ত নিচ্ছে। ভারত রাশিয়ার তেলের বড় ক্রেতা। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চালানোর ব্যয় এই তেল বিক্রির অর্থ থেকে আসে বলে মনে করে যুক্তরাষ্ট্র। তাই ভারতকে তেল কেনায় নিরুৎসাহিত করে রাশিয়ার অর্থনীতিতে চাপ তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় গত 27 আগস্ট ভারতের রপ্তানিতে 50% শুল্ক কার্যকর করে ট্রাম্প প্রশাসন। এই শুল্কের মধ্যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় ভারতের বিরুদ্ধে 25% জরিমানাও রয়েছে। আর শুল্ক কার্যকরের পর প্রথমবারের মতো মাসব্যাপী এর প্রভাব লক্ষ্য করল ভারত। পরিসংখ্যান বলছে, গত সেপ্টেম্বরে মাত্র এক মাসেই যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি কমেছে 20%। মে মাসে দেশটিতে ভারতের রপ্তানি ছিল $880 কোটি, যা সেপ্টেম্বরে নেমে এসেছে $550 কোটি। অর্থাৎ গত 4 মাসে রপ্তানি কমেছে প্রায় 40%। এছাড়া রপ্তানি কমে যাওয়ার ফলে ভারতের বাণিজ্য ঘাটতিও বেড়েছে। দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের অজয় শ্রীবাস্তবের মতে, শুল্ক বৃদ্ধির পর থেকে যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রপ্তানি বাজারে পরিণত হয়েছে। শুল্কের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে শ্রমনির্ভর খাতগুলোর উপর, বিশেষ করে টেক্সটাইল, রত্ন ও গহনা, ইঞ্জিনিয়ারিং এবং রাসায়নিক শিল্পে। চলমান উত্তেজনার মধ্যেই ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। গত মাসে স্থগিত থাকা আলোচনা সম্প্রতি ফের শুরু হয়েছে। আগামী মাসের মধ্যেই চুক্তি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলাভিশন। বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েক আসছেন বাংলাদেশে। আগামী 28 নভেম্বর তিনি ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এক বিশেষ দাওয়াতি সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে। এই সংবাদে দেশের ধর্মপ্রাণ মানুষদের মাঝে ইতোমধ্যেই দেখা গেছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস। কিন্তু কে এই জাকির নায়েক? কেন তিনি আজ বিশ্বের কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন? আর এত জনপ্রিয় একজন বক্তাকে কেন ভারত সরকার দেশ ছাড়া করল? ডক্টর জাকির নায়েকের জন্ম 1965 সালের 18 অক্টোবর ভারতের মুম্বাই শহরে। সেখানেই তিনি বড় হন ও পড়াশোনা করেন। পেশাগতভাবে তিনি একজন চিকিৎসক। 1987 সালে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের টপিভালা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে তিনি চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে সার্জারিতে বিশেষজ্ঞ হন। কিন্তু চিকিৎসা পেশায় কয়েক বছর কাজ করার পরই তিনি বুঝতে পারেন, মানুষকে শুধু শারীরিকভাবে সুস্থ করা যথেষ্ট নয়, বরং আত্মিকভাবে পথ দেখানোই বড় দায়িত্ব। এ ভাবনা থেকেই তিনি চিকিৎসা পেশা ছেড়ে দেন এবং নিজেকে সম্পূর্ণভাবে ইসলামের দাওয়াত প্রচারে নিয়োজিত করেন। 1991 সালে তিনি প্রতিষ্ঠা করেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা IRF, যা ইসলাম প্রচার ও তুলনামূলক ধর্মীয় গবেষণায় এক অগ্রণী প্রতিষ্ঠান হয়ে ওঠে। তার বক্তৃতার ধরন সবসময় যুক্তিপূর্ণ, বৈজ্ঞানিক ও আন্তঃধর্মীয় আলোচনা ভিত্তিক। তাই মুসলিমদের পাশাপাশি অমুসলিমরাও তার বক্তব্য আগ্রহ নিয়ে শুনে থাকেন। শুধু তাই না, তার অনুষ্ঠানে উপস্থিত বহু অমুসলিম শ্রোতাকে ইসলাম গ্রহণ করতেও দেখা গেছে। আল জাজিরাতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, জাকির নায়েক আধুনিক ইসলামী বক্তাদের মধ্যে অন্যতম প্রভাবশালী নাম, যিনি যুক্তি ও বিজ্ঞানের আলোকে কোরআন ও হাদিসের ব্যাখ্যা দেন।
ডক্টর জাকির নায়েক 2006 সালে প্রতিষ্ঠা করেন পিস টিভি, যা বর্তমানে বিশ্বের 200টিরও বেশি দেশে দেখা হয়। এই চ্যানেলের মাধ্যমেই তার খ্যাতি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ইংরেজিতে তার দেয়া বক্তৃতা অনুবাদ হয়ে প্রচারিত হয় বাংলা, উর্দু, আরবি সহ নানান ভাষায়। বিবিসির এক বিশ্লেষণ অনুসারে জাকির নায়েক মুসলিম যুবকদের কাছে এক অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠেন, কারণ তিনি যুক্তি ও প্রমাণ দিয়ে ইসলামকে ব্যাখ্যা করেন। তবে এত জনপ্রিয়তা থাকার পরও 2016 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার তার প্রতিষ্ঠান IRF নিষিদ্ধ ঘোষণা করে। অভিযোগ আনা হয় তার কিছু বক্তব্য উগ্রপন্থাকে উৎসাহিত করছে, যদিও জাকির নায়েক সবসময় এই অভিযোগ অস্বীকার করেছেন। দ্য হিন্দু পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার তাকে উগ্রবাদ ছড়ানোর দায়ে অভিযুক্ত করে দেশ ছাড়তে বাধ্য করে। এরপর থেকে তিনি মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন এবং সেখান থেকেই ইসলামের দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন। বক্তৃতায় প্রায় ডক্টর জাকির নায়েক বলেন, ইসলাম হলো যুক্তি ও প্রমাণের ধর্ম। তিনি কোরআনের বৈজ্ঞানিক দিক, নবীদের বাণী ও আধুনিক বিজ্ঞানের সঙ্গে ইসলামের সম্পর্ক নিয়ে যুক্তি দেখান। তার বক্তৃতার একটি বিখ্যাত লাইন, যদি ধর্মের ভিত্তি যুক্তি ও প্রমাণ না হয় তবে তা শুধু বিশ্বাস নয়, অন্ধ অনুসরণ। জাকির নায়েকের অবদান শুধু ধর্ম প্রচারে সীমাবদ্ধ নয়, তিনি বিশ্বব্যাপী আন্তঃধর্মীয় সংলাপকে জনপ্রিয় করে তুলেছেন। ইসলাম, খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম সহ বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের পার্থক্য ও মিল তুলে ধরে মানুষকে সত্যের পথে আহ্বান করছেন। ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে ভারত সরকারের নিষেধাজ্ঞা এখনও বহাল থাকলেও তিনি আন্তর্জাতিক পরিসরে বক্তৃতা দিয়ে চলেছেন এবং মুসলিম বিশ্বের এক অনন্য কণ্ঠস্বর হিসেবে পরিচিতি বজায় রেখেছেন। তার জীবনের গল্প অনেকের কাছেই অনুপ্রেরণার গল্প, যেখানে একজন সফল চিকিৎসক নিজের আরামদায়ক জীবন ছেড়ে মানবতার কল্যাণে মহান আল্লাহর বাণী প্রচারে নিজেকে উৎসর্গ করেছেন। আগামী 28 নভেম্বর তিনি প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। এবার হয়তো বাংলাদেশের মানুষও শুনবেন তার আলো ছড়ানো বক্তব্য। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।